1,09,000 টাকায় RTX 4050 ল্যাপটপ, ভাবা যায় ব্যাপারটা। 1,00,000 টাকা বা এর আশেপাশের বাজেটে আমরা আগে কি ল্যাপটপ পেতাম? সর্বোচ্চ RTX 2050 বা RTX 3050 পর্যন্ত। বাট আমার সামনে যে ল্যাপটপটি আছে এটি হচ্ছে Lenovo লগ সিরিজের একদম নতুন একটি মডেল, আর এটি এসেছে RTX 4050 গ্রাফিক্স কার্ড দিয়ে, তাও আবার মাত্র 1,09,000 টাকায়, যা অ্যাকচুয়ালি আনবিলিভেবল। এই প্রাইসে RTX 4050 ল্যাপটপ কেন একটা বিগ ডিল, আর বাজেট গেমিং সেগমেন্টে এই ল্যাপটপটি একটা গেম চেঞ্জিং হতে পারে কেন, তা জানবো আজকের ভিডিওতে। সাথে আছে আমি ইফতি করিম। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে আমরা দেখে নিই এই ল্যাপটপটি স্পেক্স। এটি এসেছে ইন্টেল কোর i5 12 জেনারেশন প্রসেসর 12450HX দিয়ে, অর্থাৎ এটি কিন্তু HX প্রসেসর দিয়ে এসেছে, যা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল প্রসেসর। আর এতে আছে টোটাল 8টি কোর। এই 8টি কোরের মধ্যে আছে 4টি পারফরমেন্স কোর এবং 4টি ইফিশিয়েন্ট কোর, আর থ্রেড আছে 12টি। পারফরমেন্স কোরে বুস্ট ক্লক 4.4 GHz এবং এই প্রসেসরটির ক্যাশ মেমোরি 12 MB। এই ল্যাপটপটি 12GB এবং 24GBর দুটি র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যায়। আর আমার কাছে যে ইউনিটটি আছে তাতে আছে 24GB DDR5 এর র্যাম, যার বাস স্পিড 4800 MHz। স্টোরেজ হিসেবে দেওয়া আছে 512GB NVMe Zen 4 SSD। আর ল্যাপটপটির গ্রাফিক্স হিসেবে দেওয়া আছে RTX 4050, যার VRAM 6GB। আর এই RTX 4050 কিন্তু 105 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে। আমি ভেবেছিলাম এই প্রাইস রেঞ্জে হয়তো 90 to 95 ওয়াটের RTX 4050 দিতে পারে, বাট এই ল্যাপটপটিতে 105 ওয়াট পর্যন্ত দিচ্ছে, যা একটি ভেরি গুড থিং। কানেক্টিভিটি অপশন হিসেবে হচ্ছে Wi-Fi 6E এবং Bluetooth 5.2। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো এই ডিসপ্লেটি। এই প্রাইস রেঞ্জে ল্যাপটপে দিয়েছে 100% sRGB ডিসপ্লে, যা আসলে এই রেঞ্জে কোনো গেমিং ল্যাপটপে দেখতে পাওয়া যায় না। পাশাপাশি গেমার্সদের জন্য অবশ্যই হাই রিফ্রেশের ডিসপ্লে অর্থাৎ 144 Hz দেওয়া হয়েছে। তো 15.6 ইঞ্চের এই ফুল এইচডি ডিসপ্লেটি কিন্তু আবার G-Sync এবং মার্ক সুইচ সাপোর্টেড। এখন দেখে নিন ল্যাপটপটির ডিজাইন। এটি হচ্ছে Lenovo লগ সিরিজের ল্যাপটপ। লগ সিরিজের ল্যাপটপ কিন্তু গত বছরই লঞ্চ হয়েছিল, বাট আনফরচুনেটলি আমরা ওটা রিভিউ করিনি। তবে আপনারা জেনে থাকবেন লগ হচ্ছে Lenovo IdeaPad গেমিং আর লিজিয়নের মাঝামাঝি একটা সিরিজ। আর এর বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম এবং লুকিংটা অনেকটা Lenovo লিজিয়নের মতো করেছে। লাস্ট ইয়ারের লগ সিরিজের যে ল্যাপটপটি ছিল তার ডিজাইনটি অনেকটা Lenovo IdeaPad গেমিং এর মতো ছিল। ব্যাক সাইডে ছিল হচ্ছে ব্লু অ্যাকসেন্ট, এখন কিন্তু পুরোপুরি ডিজাইন চেঞ্জ করেছে, খুব মিনিমালিস্টিক আর প্রিমিয়াম একটি লুক দেওয়ার ট্রাই করেছে। শুরুতে যদি ব্যাক সাইডটি দেখি, দুপাশে একটু কাট করা হয়েছে, অনেকটা এলিয়নের মতো লুক দেওয়ার ট্রাই করেছে। আর পুরো চ্যাসিসটি যে কালারটি দেওয়া হয়েছে এটা অনেকটা গ্রে কালার। Lenovo একে বলছে লুনা গ্রে। কালারটি কিন্তু খুবই প্রিমিয়াম, দেখে হয়তো মনে হতে পারে যে এটি একটি মেটাল বিল্ডের ল্যাপটপ, আসলে কিন্তু প্লাস্টিক। আর এই টেক্সচারটি ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যাতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট কিন্তু গ্র্যাব করছে না। সো ব্যাক সাইডে দেখবো আমরা লকের লোগো দেওয়া হয়েছে, যা ট্রান্সপারেন্ট। এতে চাইলে আপনি আপনার চেহারাও দেখতে পারবেন। আর নিচের সাইডে Lenovo ব্র্যান্ডিং করা হয়েছে। লিডটি এক হাতেই ওপেন করা যায়। বেজেলটি মোটামুটি মিনিমালি করা হয়েছে। আর ডিসপ্লে নিচের সাইডে কিন্তু লকের ব্র্যান্ডিং করা হয়েছে। আর এই পাওয়ার বাটনটাতেও সেই লকের যে ব্র্যান্ডিংটা সেটি দেয়া হয়েছে। ডিসপ্লেটি কিন্তু 180 ডিগ্রি পর্যন্ত ওপেন হয়। আর এর ওভারঅল কিবোর্ড ডেক আমার কাছে দেখে প্রথমে Lenovo লিজিয়নের মতো মনে হয়েছে, খুবই প্রিমিয়াম একটি লুকিং, আর বিল্ড কোয়ালিটিও বেশ সলিড। তবে একটা জিনিস আমার কনসার্ন লেগেছে, তা হচ্ছে এর ভেন্টস। আপনারা দেখতে পাবেন ল্যাপটপটির দুই পাশে কিন্তু কোনো ভেন্টস দেয়া হয়নি, যদিও আগের বছরে যে লকের মডেলটি ছিল তাতে ভেন্টস দেওয়া হয়েছিল। এবার কেন জানি ভেন্টসটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো এটা আমরা দেখব পরবর্তী সেগমেন্টে, পারফরমেন্স সেগমেন্টে এই ল্যাপটপটির ভেন্টস কম দেওয়ার ফলে কি এতে কোনো হিটিং ইস্যু আছে কিনা। বাট ওভারঅল ল্যাপটপটির ডিজাইন খুবই প্রিমিয়াম আর বিল্ড কোয়ালিটিও খুবই সলিড। এই প্রাইস রেঞ্জে এরকম ডিজাইন আর বিল্ডের ল্যাপটপ আমি আগে দেখিনি। তো ল্যাপটপটি বেশিরভাগ পোর্টস পিছন সাইডে দেওয়া হয়েছে Lenovo লিজিয়নের মতো, ব্যাক সাইডে কিছুটা এক্সটেন্ড করা হয়েছে। তো দেখে নিই এতে কি কি পোর্টস আছে। এর লেফট সাইডে রয়েছে একটি USB Type-C 3.2 Gen 2 পোর্ট, যা কিনা ডিসপ্লে পোর্ট এবং 140 ওয়াট পর্যন্ত পাওয়ার ডেলিভারি সাপোর্টেড। রয়েছে একটি ই-শাটার বা ওয়েবক্যাম কিল সুইচ, যার মাধ্যমে আপনি ল্যাপটপের ওয়েবক্যামটি সুইচ অফ করে দিতে পারবেন, যা প্রাইভেসির জন্য খুবই হেল্পফুল। রয়েছে একটি অডিও কম্বো জ্যাক, একটি USB 3.2 Gen 1 Type-A পোর্ট
এর রাইট সাইডে কোনো পোর্ট নেই, বাকি পোর্টগুলো দেওয়া হচ্ছে পেছনে। রয়েছে একটি ইউএসবি 3.2 Gen 1 টাইপ এ পোর্ট, একটি HDMI 2.1 পোর্ট, একটি RJ45 ইথারনেট পোর্ট, একটি ইউএসবি 3.2 Gen 1 টাইপ এ পোর্ট এবং একটি পাওয়ার কানেক্টর। ল্যাপটপটির কিবোর্ডটি দেখে আমার কাছে মনে হয়েছে এতে কিন্তু হচ্ছে Lenovo Legion যে কিবোর্ড আছে এক্স্যাক্টলি সেম কিবোর্ড দেয়া হয়েছে। আপনারা জানেন Lenovo Legion কিবোর্ড কিন্তু খুবই পপুলার একটা কিবোর্ড টাইপিং এর জন্য, তো এতেও কিন্তু সিমিলার কিবোর্ডই দেয়া হয়েছে। এর টাইপিং এক্সপিরিয়েন্স খুবই ভালো। কি ট্রাভেল ডিস্টেন্স হচ্ছে 1.5 mm, আর কিগুলোর মধ্যে ডিস্টেন্স এবং ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর এতে কিন্তু ফুল সাইজ কিবোর্ড দেওয়া হয়েছে, সাথে দেওয়া হচ্ছে নাম্বার প্যাড, আর এতে একটা এক্সট্রা ফিচার অ্যাড করা হচ্ছে এখন, তা হলো কো-পাইলট বাটন। তো 2024-এর মাঝামাঝি এসে সবগুলো ল্যাপটপে কিন্তু আস্তে আস্তে কো-পাইলট বাটনটি অ্যাডাপ্ট করছে। আর লেনোভোর কিছু শর্টকাট দেওয়া হয়েছে এই কিবোর্ডে, যেমন ফাংশন প্লাস কিউ বাটন প্রেস করলে ল্যাপটপের মুড সুইচ হয়, অর্থাৎ থার্মাল মুড সুইচ হয়। এটি কিন্তু ব্যালেন্স, অটো বা পারফরমেন্স মুডের মধ্যে সুইচ হতে থাকে। আর সেই সাথে পাওয়ার বাটনের কালারটিও কিন্তু চেঞ্জ হয়। আর ডিসপ্লে রিফ্রেশ রেট চেঞ্জ করার জন্য দেওয়া হয়েছে ফাংশন প্লাস আর বাটন, যার মাধ্যমে এই ডিসপ্লে রিফ্রেশ রেটটি 144 এবং 60 হার্জের মধ্যে সুইচ করা যায় খুবই ইজিলি। আর ল্যাপটপের ট্র্যাকপ্যাডটি যদি দেখি সেই ক্ষেত্রে ট্র্যাকপ্যাডটি ফেয়ারলি গুড। এর সাইজ আমার কাছে মনে হয়েছে, কারণ বাজেট সেগমেন্টের ল্যাপটপগুলোতে ট্র্যাকপ্যাডটি খুব ছোট হয়ে থাকে, বাট এতে কিন্তু বেশ বড় সাইজের ট্র্যাকপ্যাড দেওয়া হয়েছে। ট্র্যাকপ্যাডটি প্লাস্টিক বিল্ড, বাট প্লাস্টিক বিল্ড হলেও এটি খুবই স্মুথ মনে হচ্ছে আমার কাছে, রেগুলার কাজের জন্য পারফেক্ট। জেস্টারগুলো খুব ভালোভাবে কাজ করছিল। আর এতে কিন্তু লেফট এন্ড রাইট বাটন দেওয়া হয়েছে, এটিও বেশ অ্যাকুরেট কাজ করছে। তো ল্যাপটপটি স্পিকার হিসেবে দেওয়া হচ্ছে দুইটি 2 ওয়াটের স্পিকার, যা নাহিমিক অডিও দ্বারা কনফিগার করা যায়। স্পিকার কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে বা এভারেজ লেভেলেরই। স্পিকারটি ক্লারিটি এবং মিউজিকের যে কোয়ালিটি তা বেশ ভালো ছিল, যদিও লাউডনেসটা খুবই কম ছিল। এটাতে হচ্ছে 720p এর একটি এইচডি ওয়েবক্যাম কোয়ালিটি এভারেজ মানের। এই ধরনের গেমিং ল্যাপটপে যেরকম ওয়েবক্যাম পাওয়া যায় তেমনই দিয়েছে, খুব আহামরি কিছু না, কাজ চালিয়ে যাওয়ার মতো। তো এখন আসি ল্যাপটপটি পারফরমেন্স টেস্টের জন্য আমরা বেশ কিছু বেঞ্চমার্ক অ্যাপ্লিকেশন রান করেছি। তো চলুন রেজাল্টসগুলো আপনাদের সামনে তুলে ধরি। Cinebench R15 এ OpenGL স্কোর ছিল 133 FPS, আর সিপিইউ স্কোর ছিল 1552। Geekbench এ সিপিইউ সিঙ্গেল কোর স্কোর ছিল 2168, আর মাল্টি কোর স্কোর ছিল 9061। আর Geekbench এর জিপিইউর OpenCL স্কোর ছিল 77936। সুপারপজিশন বেঞ্চমার্কে 1080p মিডিয়াম সেটিংসে ওভারঅল স্কোর ছিল 14917, সাথে মিনিমাম এফপিএস ছিল 79 এবং ম্যাক্সিমাম ছিল 151। 1080p হাই সেটিংসে স্কোর ছিল 10772, যাতে মিনিমাম এফপিএস ছিল 67 এবং ম্যাক্সিমাম ছিল 98। 1080p এক্সট্রিম সেটিংসে স্কোর ছিল 5070, যেখানে মিনিমাম এফপিএস ছিল 29 এবং ম্যাক্সিমাম ছিল 45। ল্যাপটপের ব্যাটারি হিসেবে দেওয়া হচ্ছে 60 ওয়াটের ব্যাটারি, আর এটি চার্জ করার জন্য সাথে দেওয়া হচ্ছে 170 ওয়াটের একটি পাওয়ার ব্রিক। আর এছাড়াও এতে কিন্তু টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, যার মাধ্যমে 140 ওয়াট পর্যন্ত অ্যাডাপ্টার দিয়ে এই ল্যাপটপটি চার্জ করতে পারবেন। আর এই ল্যাপটপটি ওভারঅল ওয়েট হচ্ছে 2.38 কেজি, যা গেমিং ল্যাপটপ হিসেবে ওয়েটটি আমার কাছে ঠিকঠাকই লেগেছে। আর এই ল্যাপটপটিতে গেম আমরা টেস্ট করেছিলাম বেশ কিছু, সো গেমিং পারফরমেন্স কেমন পেয়েছে তা আপনারা এই চার্টে দেখে নিতে পারেন। রিভিউ শুরুতে আমি একটা কনসার্ন শো করেছিলাম, তা হচ্ছে ল্যাপটপের দুই সাইডে কোনো ভেন্টস নেই, সো এতে কোনো হিটিং ইস্যু আছে কিনা। তো আমরা বেশ স্ট্রেস টেস্ট দিয়েছি এই ল্যাপটপে, বাট ওভারঅল হিট তেমন একটা জেনারেট হয়নি গেমিং এর ক্ষেত্রে, বা যখন বেঞ্চমার্ক করছিলাম ম্যাক্সিমাম 75 to 80 ডিগ্রি পর্যন্ত উঠেছিল, আর হিটটা কিন্তু খুব তাড়াতাড়ি পাস হয়ে যাচ্ছিল। সো ভেন্টস কম দেওয়ার ফলেও এর কুলিং সিস্টেম কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই ল্যাপটপে Lenovo একটা চিপ অ্যাড করেছে, এআই চিপ, তা হচ্ছে Lenovo LA1 এআই চিপ। সো এখন কিন্তু সবাই কম বেশি এআই নিয়ে কাজ করছে, আর এই চিপটির মেইনলি যে কাজটি Lenovo বলছে তা হচ্ছে এই LA1 এআই চিপটি ল্যাপটপের ওয়াটেজকে কন্ট্রোল করে এবং প্রয়োজন মতো সিপিইউ এবং জিপিইউতে পাওয়ারটা সাপ্লাই করে, যখন যেখানে যা প্রয়োজন তাই দেয়, যার মাধ্যমে আপনার ম্যানুয়ালি কোনো কাস্টমাইজ করার দরকার হবে না এর পাওয়ারটি। সো এর মাধ্যমে পারফরমেন্সটাও বেটার পাওয়া যায়, পাশাপাশি হিটটাও কন্ট্রোল হয়ে যায়। তো চলুন এখন ল্যাপটপটি খুলে ফেলি এবং দেখি ভিতরে কি আছে। তো ল্যাপটপ খোলার পর সবার আগে যে জিনিসটা লক্ষ্য করতে হবে তা হচ্ছে এর ব্যাটারিটা কিন্তু ডিসকানেক্ট করে নিতে হবে, অর্থাৎ ব্যাটারির যে কেবলটা আছে তা কিন্তু ডিসকানেক্ট করে নিতে হবে। আমি অলরেডি করে নিয়েছি। আচ্ছা, এখন দেখি এটা সেই ব্যাটারি দেওয়া আছে 60 ওয়াটের, কিছু জায়গায় ফাঁকা ছিল, চাইলে
80 ওয়াট ইনক্লুড করতে পারতো, তখন হয়তো ল্যাপটপের প্রাইস আরও বেড়ে যেত। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে র্যাম আছে, এসএসডি দেওয়া আছে শর্ট এসএসডি, এটা হচ্ছে সম্ভবত 2242 সাইজের এসএসডি। আর এই পাশে একটা বড় এসএসডি সাইজ দেওয়া আছে, এই সাইজটিকে বলা হচ্ছে 2280। তো শর্ট এসএসডিটা পাওয়াটা খুবই ডিফিকাল্ট, কারণ এটা প্রোডাকশন খুব কম হয় আর পাওয়া যায় না। এটা 512 জিবি জেন 4-এর এসএসডি দেওয়া আছে মাইক্রনের। আচ্ছা, আমরা র্যামটা একটু দেখি, কারণ এটা খুবই ইন্টারেস্টিং। আর র্যামের ব্র্যাকেটটা খুলে ফেললাম। আচ্ছা, একটু আমরা দেখতে পারবো এখানে কিন্তু 12 জিবি র্যাম দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। 12 জিবি র্যাম কিন্তু আসলে খুব একটা দেখতে পাওয়া যায় না, সো অনেকের কাছে এটা প্রথমবার হবে 12 জিবি র্যাম দেখছেন। সো দুইটা 12 জিবি র্যাম দেওয়া হচ্ছে, অর্থাৎ 12+12 24 জিবি র্যাম এই ল্যাপটপে দেওয়া হয়েছে। আর যদি এর কুলিং সিস্টেম দেখি, বেশ বড় সাইজের দুইটা ফ্যান দেওয়া হয়েছে। আর টোটাল যে কুলিং যে মেকানিজমটা, এটা ব্যাক সাইডে কিছুটা এক্সটেন্ড করা হয়েছে, আর বেশ ভালোই লাগছে কুলিং সিস্টেমটা বাজেট সেগমেন্টের ল্যাপটপ হওয়া সত্ত্বেও। আর হ্যাঁ, এদিকে যে কোনো পোর্টস ছিল না তাও দেখতে পাচ্ছি, যে মাদারবোর্ডটা কিন্তু এক সাইডে দেওয়া হয়েছে, এই জায়গায় বেশ কিছুটা জায়গা ফাঁকা রয়েছে। সো এই জন্য এখানে কোনো পোর্ট দেওয়া হয়নি, পোর্টগুলো সবগুলো হচ্ছে লেফট সাইডে আর ব্যাক সাইডে দেওয়া হয়েছে। সো আমরা চলে এলাম ভিডিওর একদম শেষে। ভিডিও শুরুতে আমি যে কথাটি বলেছিলাম, RTX 4050 গ্রাফিক্স কার্ড এই রেঞ্জে পাওয়া একটা গেম চেঞ্জিং ব্যাপার হতে পারে। তার কারণ হচ্ছে, আপনারা তো পারফরমেন্স দেখলেনই, এর পারফরমেন্স কিন্তু খুবই ভালো এই রেঞ্জে অন্যান্য ল্যাপটপের তুলনায়। পাশাপাশি 4050 কেন বিশেষ করে গেম চেঞ্জিং, তার কারণ হচ্ছে আপনি যদি দেখে থাকেন RTX 3050 থেকে কিন্তু 4050 পারফরমেন্স অনেক ভালো, সেটা আপনারা বুঝতেই পারছেন। আবার RTX 3060 থেকেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে RTX 4050 বেটার পারফর্ম করে, বিশেষ করে গেমিং এর ক্ষেত্রে। একে তো এতে 6GB VRAM দেওয়া হয়েছে, পাশাপাশি RTX 4060 এর গ্রাফিক্স কার্ডে NVIDIA একটা বিশেষ জিনিস অ্যাড করেছে, তা হচ্ছে DLSS 3। এই DLSS 3 যখন এনেবল করা থাকবে, তখন কিন্তু AI এর মাধ্যমে এর ফ্রেম রেট অনেক বেড়ে যাবে। আমরা টেস্ট করে দেখেছিলাম আপ টু 30 to 40% পর্যন্ত বেশি FPS জেনারেট করে এই RTX 40 সিরিজের ল্যাপটপে। সো বুঝতেই পারছেন, যারা বিশেষ করে গেমিং করবেন তারা ট্রাই করবেন RTX 40 সিরিজের ল্যাপটপ নেওয়ার জন্য, বিশেষ করে এই DLSS 3 ফিচারের জন্য। আর তা যখন 1,09,000 টাকা রেঞ্জের মধ্যে চলে আসে, তাহলে এটা আসলে একটা বিগ ডিল। ও আমি আগে বলে রাখি, প্রাইস কিন্তু চেঞ্জ হয়, কারণ আমাদের ডলারের প্রাইস কিন্তু খুব বেশি ওঠানামা করছে। সো প্রাইসের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, রিসেন্ট প্রাইস কত তা দেখতে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে এর ডিসপ্লেটি। নর্মালি এই রেঞ্জে 1 লাখ বা এর আশেপাশের রেঞ্জের গেমিং ল্যাপটপে মেইন যে কমপ্লেন থাকে তা হচ্ছে ডিসপ্লে কিন্তু খুব বেশি ভালো দেওয়া হয় না, ডিসপ্লেতেই প্রাইসটা মেইনলি কাট করে থাকে। বাট এবার কিন্তু Lenovo এতে 100% SRGB ডিসপ্লে দিয়েছে, যা কিন্তু গেমার্স এবং কন্টেন্ট ক্রিয়েটর উভয়ের জন্যই একটা আদর্শ ডিসপ্লে। আর পাশাপাশি এর প্রিমিয়াম লুক এবং বিল্ড কোয়ালিটি তো আছেই। সো ওভারঅল এই প্রাইস রেঞ্জে যদি আমাকে কেউ বলেন একটা গেমিং ল্যাপটপ সাজেস্ট করতে, তাহলে আমি অবশ্যই এই ল্যাপটপটি বলবো। আর কম্পিটিশনে কিন্তু এই ল্যাপটপের আশেপাশে এখন পর্যন্ত অন্য কোনো ল্যাপটপ নেই। সো আজকের রিভিউ এই পর্যন্ত। আপনাদের কাছে Lenovo Eloquio এই ল্যাপটপটি কেমন লাগলো তা আমাদের জানান। আর এরকম আরো ভালো ভালো এবং বেটার ডিল দেখতে চাইলে কম্পিউটার মিনিয়ার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।